স্বৈরাচারী শাসক আল আসাদ নামটা শুনে বুঝতেই পারছেন সিরিয়ার দীর্ঘ ২৫ বছরের শাসন ক্ষমতায় যিনি রুলার চালিয়েছেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম। আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে আসাদ যখন পালিয়ে যাচ্ছিলেন, তার গুলি করে তার প্লেন নামানো হয়, মানে ক্রাশ করে দেওয়া হয় এবং সেইভাবেই মারা গেছেন বলে এ পর্যন্ত খবর। তবে সরকারিভাবে এখনও সিরিয়ার থেকে কেউ জানায়নি। তবে দেখা যাচ্ছে যে সিরিয়ার রেবেল যারা বিদ্রোহীরা, তারা তার প্রাসাদে ঢুকে আসাদের ছবি টবি সমস্ত ভাঙতে শুরু করেছে। কয়েকদিন আগে আপনাদের স্মৃতিতে মনে আছে যেভাবে বঙ্গভবন, বাংলাদেশের বঙ্গভবনে ঢুকে সব রেবেলরা সমস্ত জিনিসপত্র সব ভেঙে চুরমার করছিলেন। এই একটা জায়গায় মানে আর একটা ঘটনা এর পরেই আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে বালুচরা যেভাবে এটা শুরু করে দিয়েছে, তারাও খুব দ্রুত সম্ভবত তারাও আলাদা হয়ে যাবে। সেখানেও প্রচণ্ড বিএলের সঙ্গে সেনাদের লড়াই চলছে। অন্যান্য যে পাখতুনখোয়াতেও চলছে, কিন্তু বালুচদের এটা খুব একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। এক মহিলা নেত্রী এখন বালুচদের নেতৃত্ব দিচ্ছে। যাই হোক, একটা সময় আল আসাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমেরিকার, কিন্তু আমেরিকা খুব বেশি ইনভলভ হয়নি। এমনি একটা সুসম্পর্ক রেখেছিল, কারণ রাশিয়া ছিল যেহেতু রেবেলদের পক্ষে। রাশিয়া, ইরান এরা রেবেলদের সাহায্য করছিল যে যাতে আসাদকে ফেলে দেওয়া যায়। ও টার্কি, সবথেকে বড় ভূমিকা ছিল তুরস্ক চাইছিল যে সিরিয়াকে ফেলে দিতে পারলে, সিরিয়া সর্বনাশটা করতে পারলে সে কিছুটা অংশ নিয়ে দখল করবে, আর মুসলিম সাম্রাজ্যে তার আর একটু দাম বাড়বে। এদের এই যে সব যৌথ চক্রান্তের ফল আজকে আসাদের পতন। রাশিয়া অনেকটা চেষ্টা করেছিল, এতদিন টিকিয়েও রেখেছিল, কিন্তু রাশিয়া নিজেই অর্থনৈতিকভাবে এখন অনেকটা বিকল অবস্থা হয়ে পড়েছে। তারপর আন্তর্জাতিক বিভিন্ন রকম সম্পর্কের ক্ষেত্রে অনেক মানে উত্থান পতন ঘটেছে। আমেরিকায় ট্রাম্প এসে যাওয়ায় সুবিধা হতো যদি আসাদ আরও কিছুদিন মানে টিকে যেতেন, তাহলে একটা সুবিধা হতো। ট্রাম্প সবসময় এই সমস্ত কিছুর বিরুদ্ধে এখনও বলেছেন যে আমরা এর মধ্যে থাকবো না, আমরা আসাদের সিরিয়া নিয়ে আমাদের খুব একটা কোনো মাথা ব্যথা নেই, কেউ এ ব্যাপারে মাথা গলাতেও যাবে না। এটা হচ্ছে বিষয়। তা আল আসাদের পতনের পর এবার পরবর্তী পতনের সময় এবার হচ্ছে পাকিস্তানের বালুচদের উত্থান, এবং বালুচরা যদি আলাদা হয়ে যেতে পারে পাকিস্তান থেকে, তাহলে এটা একটা বড় ধরনের আর একটা মানে উথাল পাতাল হবে। বালুচ বেরিয়ে গেলেই সেখানে পরবর্তীতে পাখতুনখোয়া প্রদেশ বেরিয়ে যাবে একদম। ওদের সঙ্গে গোপনে আফগানিস্তানের যোগাযোগ আছে, এটা আপনারা হয়তো দেখে থাকবেন। যাই হোক, সবথেকে আজকে আসার কারণ হচ্ছে আল আসাদের মতো একজন স্বৈরাচারী, তার যে পতন হলো সেই পতনটা নিয়েই আর কি বলা। এবং পতন শুধু হলো না, তার জীবন শেষ হয়ে গেল বলেও আশঙ্কা করা হচ্ছে। তাহলে সঙ্গে বাংলাদেশের কথাও কিছু বলতে হয়।
যে বাংলাদেশের ঘটনা যেদিকে এগোচ্ছে তাতেও বাংলাদেশের মানে বাইরের থেকে আমরা কী করবো সেটা পরের কথা, বাংলাদেশে আর একটা বিদ্রোহের জন্ম নিচ্ছে। সেটা হচ্ছে বিএনপি রাস্তায় নেমে পড়েছে এবং ভালো ভিড় হয়েছে বিএনপির। হ্যাঁ, বিএনপি তো সেকেন্ড লার্জেস্ট দল ওখানে, আওয়ামী লীগের পরে বিএনপি। ফলে বিএনপি নামাতে প্রচুর লোকজন নেমে পড়েছে। বিএনপি চাপ সৃষ্টি করতে চাইছে ইউনূসের উপর যে আমাকে তোমার ক্ষমতার সঙ্গে নাও। আর ইউনূস আর ছাত্ররা চাইছে না যে বিএনপির হাতে দিতে, কারণ বিএনপির হাতে গেলে তাহলে ইউনূসের মাতব্বরিটা চলে যাবে, ইউনূসের ক্ষমতা চলে যাবে, এই ছাত্রদের ক্ষমতা চলে যাবে। একবার তাদের হাতে কোনো মতে ক্ষমতা গেলেই, সেনাবাহিনী পুলিশেদের হাতে চলে গেলেই, আর এই যে কট্টরপন্থী ছেলেগুলো যারা সর্বনাশটা করলো দেশের, এই সমন্বয়করা সমস্তই হয় মরবে, না হলে জেলবন্দি হবে। ফলে একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে, মানে সাইডে আছে আমাদের 36,000 সৈন্য, এছাড়া আমাদের বিভিন্ন ড্রোন, রাফেল বিমান, মিরাজ বিমান, তারপর পিনাকা মিসাইল, অগ্নি মিসাইল, ব্রাহ্মস মিসাইল, তেজস হেলিকপ্টার, তেজস বিমান, এই সমস্তগুলো আছে, চিনুক হেলিকপ্টার। এরা কিন্তু এখন উত্তরাখণ্ড, আসাম, সিকিম, বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ, হাসিমারা, এইসব সীমান্তে খুব জড়ো হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবাংলার সঙ্গে যে 4,036 কিলোমিটার যে বিশাল সীমান্ত, এই সীমান্ত বরাবর রয়েছে, ব্যস্ততা রয়েছে। এইবার একটাই চিন্তা হচ্ছে যে চীন কোন দিকে কী ভূমিকা নেয়, চীন কতটা ইনভলভ হয়, কারণ বাংলাদেশে চীনের একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে। ফলে চীনকে খুব সতর্ক হয়ে চলতে হবে, কারণ হচ্ছে যে চীন কাউকেই চড়াতে পারবে না। মানে হাসিনা থাকতেই তাদের ইনভেস্টমেন্টটা ওখানে ঢুকেছিল, ফলে তারাও হাসিনার বিপক্ষে যাবে বলে মনে হয় না। ওদিকে আবার ইউনূস সরকারকেও তারা সরাসরি চড়াতে চাইছে না, ফলে এরকম একটা জায়গায় তারা সমদূরত্ব বজায় রাখবে বলেই মনে হয়। আমেরিকার বিদায়ী এই সরকারের কথা কতটাই কি কাজ হবে না হবে সেটা বোঝা যাচ্ছে না। কাজেই বিদায়ী সরকারের কথা খুব একটা যে আর তার অধীনস্থরা শোনে বা সেটা খুব একটা বিদেশ নীতিতে কার্যকর হয় তা নয়, কারণ হচ্ছে তারা জানে যে এখন এটা ফলো করলে পরবর্তী যে ট্রাম্প সরকার আসলে তখন আমরা বেকায়দায় পড়ে যাব। কাজেই এই সময় স্থিতি অবস্থা থাকবে, অর্থাৎ বিডেন চাইলেও খুব একটা কিছু করতে পারবেন না। তাহলে কি হলো, তাহলে আমরা মানে তথা ভারত বর্ডারে সীমান্তে একদিকে বিএসএফ আর একদিকে সৈন্য সমাবেশ করে রাখছে আমাদের নিজেদের সুবিধার জন্য। ড্রোন থাকছে, এয়ারড্রোম থাকছে, A4 এয়ারড্রোম, সেটা থাকছে আমাদের চিকেন নেকে তথা শিলিগুড়িতে ফিট করে দেওয়া হয়েছে। যদি সত্যিকার ওরা লালমনিরহাটের ওখানে যে এয়ারবেস করেছে, ওরা যদি কোনোরকম আক্রমণ করে বা কোনোরকম মিসাইল টিসাইল দাগে, তাহলে এয়ারডোম সেটাকে নিষ্ফল করে দেবে, ডিফিউজ করে দেবে, কোনো কাজে লাগবে না। এরকম একটা অবস্থা তৈরি করে দিয়েছি। এর ফলে কী হবে, এইবার ভিতরে আওয়ামী লীগ, আজকে বিএনপি যে ফোর্সটা বের করেছে, কালকে আওয়ামী লীগও সেটা করবে। কারণ আওয়ামী লীগ আলটিমেটলি গোপালগঞ্জ থেকে আরম্ভ করে ঢাকা, বহু জায়গাতে জেলাগুলোতে আস্তে আস্তে তারা সমাবেশ করতে
তারা একটা ঢাকায় এরকম আওয়ামী লীগের মতো এরকম সমাবেশ দু চার দিনের মধ্যে করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। করার ফলে তারা যেই স্ট্রেংথটা দেখাবে না, তারপরে ইউনুস আরও আরও ডাউনে চলে যাবে। তারপরে এই সমন্বয়ক ওই হাসমত আলম, সার্জিস সার্জিস আলম নাকি সার্জিস আলম, নুসরত, এরা সব আস্তে 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 এরা এরা আলটিমেটলি বুঝে গেছে যে আমরা যা চেয়েছিলাম, যা করতে চেয়েছিলাম, সেটা কাজে লাগলো না। আইএসআই বা আল কায়দারা এখানে খুব একটা জনসমর্থন নেই, যেহেতু তারা হয়তো তাদের বিভিন্ন টাকা দিয়ে, উইপেন দিয়ে, বুদ্ধি দিয়ে সেই সময় সাহায্য করেছিল, কিন্তু এখন আর সেটা কার্যকারী তারা করতে পারবে না, যেহেতু জনসমর্থন নেই। আর এদের সবথেকে বড় ভুল হয়েছে যে এই যে 4,000 পুলিশকে মেরে ফেলা, এটা যে এদের চরমতম ভুল হয়েছে। মানে এদের যদি 4,000 পরিবার এবং তাদের আত্মীয় স্বজন ধরা যায়, তাহলে দেখা যাবে যে অন্তত 10 লক্ষ লোক। এরা আস্তে আস্তে, এরা তো বিভিন্ন জায়গায় এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব করে 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 আস্তে আস্তে এরাও এমনভাবে এই সমন্বয়কদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, যেটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। ফলে ইউনুস দুর্বল হয়ে পড়েছে। সমন্বয়করা ফাঁসির কাস্টে কখন ঝুলবে সেই ভয়ে, এবং তার পরিবারটাও বুঝে গেছে যে এই ছাড়া উপায় নেই। এখন তারা ওই হিন্দু মুসলমান বলে বলে বা হিন্দু 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 করে সাম্প্রদায়িকতা করছে। কারণ হচ্ছে যে আল কায়দা এবং ইউনুসের সমর্থনটা পাওয়ার জন্যে, আইএসআই এদের সমর্থন পাওয়ার জন্যে। কেন যে ছেলেরা কখনো আগে হিন্দু মুসলমান কথা বলেনি, এখন তারা হিন্দু বিরোধী অবস্থান নিয়ে সেটা প্রকাশ্যে বলছে। এখন উপায় নেই, ওদের ইউনুস যা বলাচ্ছে, আইএসআই যা বলাচ্ছে তা এখনও বলে যাচ্ছে, কিন্তু এদের কারোরই আর অস্তিত্ব ওখানে থাকবে না, এটা খুব পরিষ্কার। এবং যখনই এরকম অবস্থা হবে, আস্তে আস্তে 1-2 মাস কাটানোর পরে আবার ওরা নির্বাচন চাইছে, নির্বাচনের জন্যেই এই সব সমাবেশ হচ্ছে। কিন্তু নির্বাচন ডিক্লেয়ারটা কে করবে? একমাত্র এখানে একটা লোকেরই ক্ষমতা আছে, রাষ্ট্রপতি। সে পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা রাষ্ট্রপতি শাসন করে দিতে পারে, করে দিয়ে তারপরে সে বলতে পারে আমি নির্বাচনের ডিক্লেয়ার করতে পারে। কিন্তু সেটা বর্তমান যে করবেন না। এবং দেখলাম যে রাষ্ট্রপতি খুব সবল, খুব শক্তিশালী মানুষ। মানে এই এত চাপের কাছে সে কখনো উন্নতি স্বীকার করেনি, এবং উন্নতি স্বীকার করার মতো লোক নয়। আবার মাজাহারের মতো মুসলিমরাও সরাসরি বলছে যে যা হচ্ছে সেটা অন্যায়, এরকম কথা বলারও লোক, যেটা ইউনুসের মুখের সামনে ইলিয়াস মাজাহার যেটা বললেন পরিষ্কার, যে এটা খুব অন্যায় হয়েছে, চিন্ময়কে আটক করা অন্যায় হয়েছে। সে যা কথা বলেছে আমি শুনেছি, তার কোনোটাই দেশদ্রোহিতা নয়, খুব অন্যায় করেছে এটা। ফলে এই যে চারিদিকের একটা ভয়ঙ্কর চাপ তৈরি হচ্ছে, ইউনুস এখন বুঝতে পারছে যে টাকা পয়সা তো অনেক নিয়েছি, কিন্তু এই টাকা নিয়ে যে যান নিয়ে পালাতে পারবো কি না। 83 বছর বয়সে মাথা কাজ করছে না, ওর টাকার ছাড়া ও কিছু চেনে না। স্বভাবতই সে তো অন্যের বুদ্ধিতে চলছে, কাজেই তার কিছু করার নেই। আবার আমরা যদি চারিদিকে এরকম সেনা সমাবেশ করে বিএসএফকে চাপে রেখে, এখন সেনা পিছনে দাঁড়িয়ে থাকলে বিএসএফ দ্বিগুণ সাহস পাবে, তখন বিজিবি যারা আছে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার ফোর্স যারা আছে, তারা অটোমেটিক্যালি পিছু হটবে। তারা আস্তে 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 ভিতরের দিকে সরতে শুরু করবে। তাতে কী হবে, তারা আস্তে আস্তে অনেক এলাকা ছেড়ে পালাবে। কেন, কে জীবন নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে? ফলে তাদের মধ্যেও একটা হতাশা এবং ভয়ঙ্কর মৃত্যু ভয় কাজ করবে। আস্তে 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 দেখা যাবে 2-3 মাসের মধ্যে অটোমেটিক্যালি বাংলাদেশ একদম নুয়ে পড়েছে।
এবং তখনই হাসিনাকে আমরা পাঠিয়ে দেবো ওখানে। আলটিমেটলি একটা চিন্তা হচ্ছে যে ত্রিপুরাতে হয়তো একটা বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা সে ৭১ হয়েছিল, যে মুক্তিবাহিনী এরা করা হয়েছিল আমাদের পার্ক সার্কাসে, চিত্তসুধারের বাড়িতে সেই সরকারটা তৈরি করা হয়েছিল। চিত্তসুধার একটা বড় বাড়ি নিয়ে পার্ক সার্কাসে থাকতেন, আপনাদের মনে আছে? আমি গেছি, চিত্তসুধারের সঙ্গে দেখা করেছি, তার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছি, সেখানে খাওয়া দাওয়া করেছি। চিত্তসুধার এসেছিলেন, তার ওখানে মুক্তিবাহিনীরা ঘাঁটি গেড়েছিল। তা সব মিলিয়ে তারপরে আপনারা চিত্তদেবনাথ তখন মনে হয় সেনাবাহিনীর একটা অন্যতম জায়গায় ছিলেন। তারপর জেন চৌধুরী, এই সমস্ত সব নাম করা লোকেরা তখন ছিলেন। যাই হোক, সেই ধরনের একটা মানে একটা সরকার এখানে গড়া হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের একটা অস্থায়ী সরকার এখানে গড়া হচ্ছে, এবং এখান থেকেই প্রধানমন্ত্রী তার উপরের সমস্ত সবাইকে নির্দেশ দেবেন। যাই হোক, আপনারা আমার ইউটিউব দেখে ভালো লাগলে একটু আলোচনা সমালোচনা করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো আপনাদের, সত্যি অনেক কিছু শুরু করলে শেষ হতে চায় না, অনেক কথা যে পরবর্তীতে বলবো। আল আসাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তবে যেহেতু স্বৈরাচারী সরকার, সে কম্প্রোমাইজ করে চললে একটা জায়গায় আসতো, কিন্তু তার মৃত্যুটাও খুব খারাপ লাগছে। আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন।